হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি অষ্টম অধ্যায়ের দ্বিতীয় ধাপ অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিট মুনাফা থেকে নগদ আন্তঃপ্রবাহ প্রকল্প মূল্যায়নে বেশি কার্যকর হয় কেন? নিট মুনাফা থেকে নগদ আন্তঃপ্রবাহ প্রকল্প মূল্যায়নে বেশি কার্যকর কারণ কোম্পানির নিট মুনাফা নির্ণয়ের সময় মোট মুনাফা থেকে যে খরচ বাদ দেওয়া হয় তা প্রকৃতপক্ষে নগদে হয় নাই, যেমন অবচয়, অবলোপন, শূন্যীকরণ ইত্যাদি। এ সমস্ত অনগদ খরচ মুনাফা থেকে বাদ দেওয়ার কারণে কোম্পানির মুনাফার প্রকৃত চিত্র পাওয়া যায় না। অন্যদিকে নিট মুনাফার সাথে অবচয় ও অবলোপন যোগ এবং শূন্যীকরণ যোগ করে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যায়। তাই নগদ প্রবাহই প্রকল্প মূল্যায়নে বেশি কার্যকর হয়ে থাকে। মূলধন বাজেটিংয়ে ব্যবহৃত তথ্যগুলো অনুমান নির্ভর হয় কেন? মূলধন বাজেটিংয়ের তথ্যগুলো অনুমান নির্ভর হয় কারণ প্রতিটি তথ্য অনুমানের সাথে ঝুঁকি জড়িত। মূলধন বাজেটিংয়ে যে সমস্ত তথ্য ব্যবহার করা হয়, যেমন নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ, মূলধন ব্যয় ইত্যাদি সবই ভবিষ্যতে ঘটবে। ভবিষ্যৎ যে কোনো ঘটনার সাথে ঝুঁকি জড়িত, তাই মূলধন বাজেটিংয়ে ব্যবহৃত তথ্যগুলো অনুমান নির্ভর হয়ে থাকে। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা ব্যাখ্যা করো। যখন একটি প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্ত অন্য প্রকল্পের বিনিয়োগ সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, তখন তাদের স্বাধীন প্রকল্প বলা হয়। মূলধন বাজেটিং সিদ্ধান্তে বিনিয়োগ প্রকল্পগুলো যদি স্বাধীন হয়, তবে যতগুলো প্রকল্পর নিট বর্তমান মূল্য ধনাত্মক হবে সবগুলোই গ্রহণযোগ্য হবে। আবার প্রকল্পগুলো যদি স্বাধীন হয়, তবে যতগুলো প্রকল্পের আয় হার কোম্পানির মূলধন ব্যয় থেকে বেশি হবে সবগুলো প্রকল্পই গ্রহণযোগ্য হবে। বাটাকৃত কৌশলগুলোকে মূলধন বাজেটিংয়ে জনপ্রিয় কৌশল বলা হয় কেন তা ব্যাখ্যা করো। মূলধন বাজেটিংয়ের যে কৌশলগুলোতে ভবিষ্যৎ নগদ প্রবাহগুলোকে বাটাকরণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বাটাকৃত কৌশল বলা হয়। বাটাকৃত কৌশলগুলোকে মূলধন বাজেটিংয়ে জনপ্রিয় হওয়ার প্রথম কারণ হলো বাটাকৃত কৌশলগুলো অর্থের সময়মূল্য ধারণা ব্যবহার করে। দ্বিতীয়ত, বাটাকৃত কৌশলগুলো একটি প্রকল্পের ভবিষ্যৎ নগদ প্রবাহগুলোকে বিবেচনা করে। সর্বশেষ, বাটাকৃত কৌশলগুলো একটি প্রকল্পের ঝুঁকি বিবেচনা করে থাকে। মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য পদ্ধতির মাধ্যমে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় তা ব্যাখ্যা করো। মূলধন বাজেটিংয়ের ক্ষেত্রে যদি একটি প্রকল্পের নিট বর্তমান মূল্য শূন্য থেকে বেশি হয় বা ধনাত্মক হয়, তবে প্রকল্পটি গ্রহণযোগ্য হবে। আবার যদি প্রকল্পটির নিট বর্তমান মূল্য 0 থেকে কম হয় বা ঋণাত্মক হয়, তবে প্রকল্পটি বাতিলযোগ্য হবে। আবার যদি প্রকল্পটির নিট বর্তমান মূল্য 0 হয়, তবে প্রকল্পটির ক্ষেত্রে কোম্পানি নিরপেক্ষ থাকে। কখন বর্তমান মূল্য ও আয় হার একই সিদ্ধান্তে উপনীত হয় ব্যাখ্যা করো। যদি নিট বর্তমান মূল্য এবং আয় হার মূলধন বাজেটিংয়ের দুইটি
ভিন্ন পদ্ধতি, সত্ত্বেও এদের মধ্যে কিছু মিল খুঁজে পাওয়া যায়। প্রকল্পগুলো যদি স্বাধীন হয় এবং সব বিনিয়োগ প্রস্তাব সম্পন্ন হয়, তবে নিট বর্তমান মূল্য এবং আন্ত আয় হার একই ফল প্রকাশ করে থাকে। আবার যদি কোনো প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক হয়, তাহলে আন্ত আয় হার মূলধন ব্যয় থেকে বেশি হবে। আর যদি নিট বর্তমান মূল্য শূন্য হয়, তাহলে আন্ত আয় হার মূলধন ব্যয়ের সমান হবে। সেই অবস্থায় নিট বর্তমান মূল্য এবং আন্ত আয় হার একই সিদ্ধান্তে উপনীত হতে পারে। গড় মুনাফার হার পদ্ধতি ও আন্ত আয় হার পদ্ধতির মধ্যে কোনটি ভালো তুমি মনে করো? গড় মুনাফার হার পদ্ধতি ও আন্ত আয় হার পদ্ধতির মধ্যে আন্ত আয় হার পদ্ধতি ভালো, কারণ এ পদ্ধতিতে একটি প্রকল্পের ঝুঁকি এবং অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হয়। তাছাড়া এই পদ্ধতি ফার্মের দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয় তা ব্যাখ্যা করো। স্বাধীন প্রকল্প হলো সেই প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ স্বাধীন। এক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণে কোনো প্রভাব বিস্তার করবে না। এক্ষেত্রে নতুন প্রকল্পগুলো হতে আয়ের হার যদি মূলধন ব্যয় অপেক্ষা বেশি হয়, তবে সবগুলো প্রকল্পই গ্রহণযোগ্য হবে। ধরা যাক এ ও বি দুইটি স্বাধীন প্রকল্প। এ প্রকল্পের আয়ের হার 15%, বি প্রকল্পের আয়ের হার 13%, কিন্তু কোম্পানির মূলধন ব্যয় 10%। এখানে প্রকল্প দুটি যেহেতু স্বাধীন এবং প্রকল্প দুটির আয়ের হার মূলধন ব্যয় থেকে বেশি, তাহলে দুটি প্রকল্পই গ্রহণযোগ্য হবে। নিট বর্তমান মূল্য পদ্ধতির মাধ্যমে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয় তা ব্যাখ্যা করো। প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলা হয়। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে যতগুলো প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক, সব প্রকল্পই গ্রহণযোগ্য। আবার পরস্পর বর্ধনশীল প্রকল্পের ক্ষেত্রে যতগুলো প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক, তার মধ্যে থেকে যে প্রকল্পের নিট বর্তমান মূল্য সবচেয়ে বেশি সেটি গ্রহণযোগ্য। মূলধন ব্যয়ের পরিবর্তন মূলধন বাজেটিং সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো। একটি কোম্পানি তার দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্প হতে সর্বনিম্ন যে পরিমাণ আয় প্রত্যাশা করে এবং যেটা থেকে আয়ের হার কম হলে কোম্পানি লোকসানের সম্মুখীন হবে, তাকে মূলধন ব্যয় বলা হয়। একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিভিন্ন সময়ে মূলধনের প্রয়োজন হয়। কোম্পানি প্রকল্পের শুরুতে একটি মূলধন ব্যয় প্রাক্কলন করে থাকে। পরবর্তীতে যদি মূলধন ব্যয় বেড়ে যায়, তবে প্রকল্পের ব্যয়ও বেড়ে যাবে। এতে করে কোম্পানিটি ক্ষতির সম্মুখীন হতে পারে। মূলধন বাজেটিংয়ে অবাটাকৃত কৌশলগুলো কেন জনপ্রিয় নয় তা ব্যাখ্যা করো। যে সমস্ত কৌশলগুলোতে ফার্মের নগদ প্রবাহ সমূহ মূলধন ব্যয় দ্বারা বাটাকরণ করা হয় না,
তাকে অবাটাকৃত কৌশল বলা হয়। অবাটাকৃত কৌশলগুলো যেহেতু প্রকল্পের নগদ প্রবাহের সময়কাল বিবেচনা করে না, সম্পদের ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করে না, প্রকল্পের নগদ প্রবাহকে বিবেচনা করে না, অর্থের সময় মূল্যকেও বিবেচনা করে না, তাই মূলধনে এরা জনপ্রিয় নয়। চাহিদার পরিবর্তন মূলধন বাজেটিং সিদ্ধান্তকে কিভাবে প্রভাবিত করে তা ব্যাখ্যা করো। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলোতে বিনিয়োগ করা হয় তা সাধারণত দীর্ঘমেয়াদী হয়ে থাকে। দীর্ঘমেয়াদের ওই প্রকল্পের পণ্য বা সেবার চাহিদা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। সাধারণত প্রযুক্তিগত পণ্যদ্রব্যের চাহিদা পরিবর্তন অতি দ্রুত হয়ে থাকে, যেমন মোবাইল প্রযুক্তি বা কম্পিউটার প্রযুক্তি ইত্যাদি। যে সমস্ত কোম্পানি এই সমস্ত পণ্যের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেয় তারা হয়তো প্রকল্পের মাঝপথে পণ্যের চাহিদার পরিবর্তনের কারণে প্রকল্পের পরিবর্তন আনতে হয়। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে প্রকল্প মূল্যায়নে যৌক্তিকতা ব্যাখ্যা করো। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ আর্থিক আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের দিক নির্দেশনা পাওয়া যায়। বিভিন্ন কৌশল দ্বারা প্রকল্পের চাহিদা বাছাই শেষে যুক্তিযুক্ত প্রকল্প গ্রহণ করা সম্ভব হয়। বিভিন্ন কৌশল দ্বারা বিভিন্ন প্রকল্পের সম্ভাব্য ঝুঁকির পরিমাপ করে তা হ্রাস করা সম্ভব হয় এবং লাভজনকতার ভিত্তিতে কোনো প্রকল্পে কতটুকু বিনিয়োগ করতে হবে সে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। যেহেতু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন যৌক্তিক, অর্থাৎ এই কারণেই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে প্রকল্প মূল্যায়ন যৌক্তিক। মূলধন বাজেটিংয়ে যথার্থ প্রকল্প মূল্যায়নে উৎকৃষ্ট পদ্ধতি কোনটি তা বর্ণনা করো। মূলধন বাজেটিংয়ে যথার্থ প্রকল্প মূল্যায়নে উৎকৃষ্ট পদ্ধতি হল নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্য, অর্থাৎ এনপিভি। প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য থেকে নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যর পার্থক্যকে নিট বর্তমান মূল্য বলা হয়। নিট বর্তমান মূল্য প্রকল্প মূল্যায়নে উৎকৃষ্ট পদ্ধতি কারণ এটা অর্থের সময় মূল্যকে বিবেচনা করে। এই পদ্ধতিতে প্রকল্পের আয়ুষ্কালের সমস্ত নগদ প্রবাহ বিবেচনা করা হয়। এই পদ্ধতিতে প্রকল্পের সম্পত্তির ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায়ের এটা ছিল দ্বিতীয় ধাপ। এই ধাপে আমরা অনুধাবন সম্বন্ধে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের প্রশ্নের কাঠামোতে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা চারটা ধাপে প্রশ্ন হবে। জ্ঞানে হবে 1, অনুধাবনে থাকবে 2, প্রয়োগে থাকবে 3 এবং উচ্চতর দক্ষতায় থাকবে 4। যেহেতু এই অধ্যায়ে অঙ্ক আছে সেই ক্ষেত্রে আমি তৃতীয় ধাপে বিস্তারিত তথ্য তুলে ধরার এবং গাণিতিক সূত্র তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।